ফাইনালি এখানে এটা বুঝলাম যে সোডিয়াম যখন একটা সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন দান করে দিচ্ছে ফাইনালি যে পরিমাণ শক্তি লাভ করতেছে সেটা হচ্ছে তার আয়নীকরণ শক্তি। তাহলে আমরা এখানে জানবো যে আসলে আয়নীকরণ শক্তিটা কি এরকম। আমরা যদি চিন্তা করি একটা গ্রুপের ক্ষেত্রে, আমরা যদি চিন্তা করি যে আমাদের ফাইনালি একটা হাইড্রোজেন থাকে, তারপরে কি থাকে আমাদের একটা লিথিয়াম থাকে, সোডিয়াম থাকে, পটাশিয়াম থাকে। আসলে এই গ্রুপগুলোর ক্ষেত্রে আমরা যদি বুঝতে চাই যে আসলে আয়নীকরণ শক্তিটা কার বেশি কার কম, আমরা যদি জেনারেলি একটা কনসেপ্ট নিয়ে চিন্তা করি, আমি ধরে দিলাম ফাইনালি সোডিয়াম আমরা জানি যে তার তিনটা কক্ষপথ, আমরা তিনটা কক্ষপথ নিলাম। তো তিনটা কক্ষপথ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, জানি তৃতীয় কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। আবার সেম ভাবে একটা পটাশিয়াম নিলাম। আমরা জানি যে সোডিয়াম পটাশিয়াম একটা গ্রুপের মধ্যে অবস্থান করে। তো পটাশিয়ামের ক্ষেত্রে সেম ভাবে আমরা যদি চিন্তা করি, পটাশিয়ামের চারটা কক্ষপথ, একটা, দুইটা, তিনটা, চারটা। তো আমরা সেম ভাবে চিন্তা করলাম ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। সেম ভাবে চতুর্থ কক্ষপথে একটা ইলেকট্রন থাকে। তাহলে আমাদের কাজ হলো যে আয়নীকরণ শক্তি। আসলে আয়নীকরণ শক্তি মানে কি, যে একটা নির্দিষ্ট পরিমাণ সেই শক্তি লাভ করবে এবং শক্তি একটা দান করে দেবে। এখন শক্তি দান করে দেবে কতটুকু বা কার আয়নীকরণ শক্তি বেশি কার কম, আমরা ধরে নিলাম যে একটা অসীম পর্যন্ত দান করবে। এই অসীম পর্যন্ত মানে কত, যে 4, 5, 6, 7, 8, 9, 10 এটা হতে পারে। সেম ভাবে তার 4, 5, 6, 7, 8, 9, 10 10 আমি ধরে নিলাম যে 10 নাম্বার কক্ষপথে এই ইলেকট্রনটা দান করে। দুইটার ক্ষেত্রে ধরে নিলাম যে 10 নম্বর কক্ষপথে কি করবে, যে তার এই লাস্ট কক্ষপথের এই ইলেকট্রনটা কি করবে, দান করে দেবে। এখন দান করে দেওয়া মানে কি, যখন একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথ, আমি ধরে নিলাম এই তৃতীয় কক্ষপথ থেকে যখন চতুর্থ কক্ষপথে যাবে তখন কিন্তু কিছু পরিমাণ শক্তি হারাবে। তার মানে সবসময় একটা কক্ষপথ থেকে আরেকটা কক্ষপথে যখন ইলেকট্রন যায় তখন কি হয়, যে ওই কক্ষপথে যাওয়া পর্যন্ত তার কি হয়, যে একটা ইলেকট্রন হারায় বা নির্দিষ্ট পরিমাণ একটা শক্তিও হারায়। তাহলে আমরা বলে দিতে পারি তৃতীয় থেকে চতুর্থ যাচ্ছে, যখন থার্ড থেকে ফোরে যাচ্ছে একটা ইলেকট্রন যাচ্ছে, দেন সাথে কিছু পরিমাণ শক্তি হারাচ্ছে। আর 4 থেকে 5 এখানে যাচ্ছে, সাথে কিছু পরিমাণ শক্তি হারাচ্ছে। এখান থেকে এখানে যাচ্ছে, কিছু পরিমাণ শক্তি হারাচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা কক্ষপথে যাতে যাচ্ছে আপনি কি হচ্ছে, বা প্রত্যেকটা কক্ষপথে যখন যাচ্ছে তখন কি হচ্ছে, আমাদের শক্তি হারাচ্ছে। আমি ধরে নিলাম যে প্রত্যেকটা কক্ষপথে 10 জুল করে শক্তি হারাচ্ছে। আমি ধরে নিলাম যে 10 জুল করে শক্তি হারাচ্ছে। তাহলে আমি ধরে নিলাম যে প্রত্যেকটা ইলেকট্রন 10, অর্থাৎ 10 নম্বর কক্ষপথে দান করে। এখন আমি যদি চিন্তা করি যে আমার এই তৃতীয় কক্ষপথের ইলেকট্রনটা যদি 10 নম্বর কক্ষপথে দান করে দেয়, তাহলে এদের মাঝখানে ডিসটেন্স কত, 7। আবার সেম ভাবে আমি যদি এই ক্ষেত্রে লক্ষ্য করি যে চতুর্থ নম্বর কক্ষপথটা যখন 10 নম্বর কক্ষপথে ইলেকট্রন দান করে দেবে, তাহলে আমি সেম ভাবে চিন্তা করি যে মাঝখানে তার ডিসটেন্স কত, 8, সরি মাঝখানে ডিসটেন্স হচ্ছে 6। তাহলে এখন চিন্তা করি, আমি ধরে নিলাম যে প্রত্যেকটা কক্ষপথে 10 জুল করে ইলেকট্রন দান করে। তাহলে আমরা যদি চিন্তা করি 7 × 10, তাহলে কত হচ্ছে, 70 জুল। আবার সেম ভাবে আমি যদি চিন্তা করি যে পটাশিয়ামের ক্ষেত্রে, যে এক্ষেত্রে 6 টা, তাদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে 6, তাহলে যদি চিন্তা করি 6 × 10, তাহলে কত হচ্ছে, 60 জুল। তাহলে এখানে দেখো যে একই গ্রুপে সোডিয়াম পটাশিয়ামের নিচে অবস্থান করে। তাহলে দেখো যখন সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের ক্ষেত্রে কিন্তু আমাদের কম পরিমাণ শক্তি লাগছে, আবার এটার ক্ষেত্রে কি বেশি পরিমাণ শক্তি লাগছে। তাহলে আমরা বলে দিতে পারি যে আয়নীকরণ শক্তি কার, যে সোডিয়ামের বেশি পটাশিয়ামের কম, অর্থাৎ সোডিয়ামের কি বেশি পটাশিয়ামের কম। তাহলে এখানে দেখো যে সোডিয়াম পটাশিয়াম তারা কি করে, একই গ্রুপে অবস্থান করে। আমরা এটা বলে দিতে পারি একই গ্রুপের যত নিচে যাচ্ছে তত কি হচ্ছে, আয়নীকরণ শক্তি কমে যাচ্ছে। সো আয়নীকরণ শক্তি কেন কমে যাচ্ছে, কারণ তার কক্ষপথগুলো বেড়ে যাচ্ছে। তার কক্ষপথ বেড়ে যাওয়ার মানে তার আকারটা বড় হচ্ছে, তার আকার বেড়ে যাওয়ার কারণে কিন্তু তার কক্ষপথটা বেড়ে গেল। সো কক্ষপথ বেড়ে যাওয়ার কারণটা হচ্ছে তখন তার এই মাঝখানে ডিসটেন্সটা কমে গেল। সো যখন মাঝখানে ডিসটেন্সটা কমে গেল তখন কিন্তু কি হচ্ছে, কিছু পরিমাণ শক্তি কমে। দেন আমরা এটাই বলতে পারি যে একই গ্রুপের উপর থেকে যত নিচে যাবো তত কি হবে, আমাদের যে আয়নীকরণ শক্তি কি হবে, কমে যাবে। আয়নীকরণ শক্তি কেন কমে যাচ্ছে, কারণ আমাদের এখানে পরমাণুর আকারটা বাড়তেছে। আর পরমাণুর আকার কেন বাড়ে, আমরা বলে দিতে পারি যে তার কক্ষপথ বাড়তেছে। দেন কক্ষপথ বাড়ার কারণে পরমাণুর আকার বাড়তেছে, পারমাণবিক গ্যাসের বাড়তেছে। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে আকার যত ছোট হবে ওই কক্ষপথে বা ওই গ্রুপে বা ওই পর্যায়ে যেটাই হোক, আকার ছোট হওয়া মানে তার আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি। ওকে, তাহলে নেক্সট আমরা যদি পর্যায়ের ক্ষেত্রে চিন্তা করি,
আমরা যদি সেম ভাবে একটা পর্যায়ের ক্ষেত্রে চিন্তা করি, আমি ধরে নিলাম আমরা একটা পর্যায়ের মধ্যে কি কি অবস্থান করে, আমরা যদি থার্ড পর্যায়ের ক্ষেত্রে চিন্তা করি সোডিয়াম, তারপরে ধরে নিলাম ফসফরাস আর ক্লোরিন, আমি তিনটা মৌল ধরে নিলাম। আমি যদি সোডিয়ামের ক্ষেত্রে চিন্তা করি 2 3, সেই ভাবে এখানে তিনটা থাকে। ফসফরাসের ক্ষেত্রে চিন্তা করলাম 2 3 1 2 3। আমরা জানি যেহেতু আমরা তৃতীয় পর্যায়ের এবং সবারই শেষ কক্ষপথে তিনটা করে থাকে এবং সোডিয়ামের ক্ষেত্রে একটা থাকে আর ফসফরাসের ক্ষেত্রে কয়টা থাকে, আমরা যদি চিন্তা করি ফসফরাসের ক্ষেত্রে পাঁচটা থাকে শেষ কক্ষপথে, একটা দুইটা পাঁচটা, আর ক্লোরিনের ক্ষেত্রে কয়টা থাকে, সাতটা থাকে। ওকে, এখন সেইম ভাবে সাতটা কক্ষপথ আমরা যদি সেইম ভাবে চিন্তা করি আসলে এক্ষেত্রে আয়নীকরণ শক্তি কি রকম, আমরা এটার ক্ষেত্রে আরো ভাবে কম্পেয়ার করতে পারবো না গ্রুপের ক্ষেত্রে, আসলে তার পর্যায়ের ক্ষেত্রে যেমন আমরা গ্রুপের ক্ষেত্রে দেখেছিলাম একটা গ্রুপের উপর থেকে যত নিচে যাচ্ছে আয়নীকরণ শক্তি কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। সো এটার ক্ষেত্রে কি হতে পারে, এটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে আসলে আয়নীকরণ শক্তি কি রকম, আমরা যদি পর্যায়ের ক্ষেত্রে চিন্তা করি আসলে দেখো এটা হচ্ছে আমার বাম থেকে যত আমরা ডানে যাচ্ছি আকারটা কিন্তু ছোট হচ্ছে। কেন ছোট হচ্ছে, আমরা এখানে পড়েছিলাম যে তার ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে। সো ইলেকট্রন ঘনত্ব যখন বেড়ে যাচ্ছে আকার ছোট হচ্ছে, আকার যখন ছোট হচ্ছে ধীরে ধীরে কি হচ্ছে, কিছু পরিমাণ শক্তি হারাচ্ছে। আমরা যদি চিন্তা করি যে আমি সেইম ভাবে এইটাও 10 পর্যন্ত কাউন্ট করলাম যে 10 কক্ষপথে তারা সবাই ইলেকট্রন দান করে দেয়, আমি এখানে কাউন্ট করলাম যে 10 ইলেকট্রন দান করে দেয়। তাহলে এখন চিন্তা করো এই 10ম ইলেকট্রনের দান করে দেওয়া মানে ব্যাপারটা কি এরকম, দেখো আমি বলে দিতে পারি যে মাঝখানে ডিসটেন্স 7, এদের মাঝখানে ডিসটেন্স 7, এদের মাঝখানে ডিসটেন্স 7। তাহলে কিন্তু প্রত্যেক যদি আমরা 10 জুল করে 10 জুল করে কাউন্ট করি যে 7 * 10 7 * 10 7 * 10। এখন আমার কাজ হলো যে এখানে 70 জুল, এখানে কিন্তু একটা ইলেকট্রন, যখন আবার এখানে যখন আমি দেখছি 5টা, সো এখানে 5টা ইলেকট্রন হওয়ার কারণে কিন্তু এখানে ইলেকট্রন বেগের ঘনত্ব বেড়ে যাচ্ছে। যখন ইলেকট্রন বেগের ঘনত্ব বেড়ে যাচ্ছে তখন কিন্তু কিছু পরিমাণ শক্তি সে হারায়, অর্থাৎ কিছু পরিমাণ শক্তি সে যখন হারাচ্ছে আর এক্সট্রা, তখন কি হচ্ছে, আমরা ধরে নিলাম যে সেই 5টা ইলেকট্রন আরো সে 10 জুল শক্তি হারাচ্ছে। তাহলে সে যদি আরো 10 জুল শক্তি হারায়, কাউন্ট করে আগে ছিল 70 + 10, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 80 জুল। আবার সেম ভাবে আমি যদি এটা ক্ষেত্রে কাউন্ট করি যে ক্লোরিন এও সেম ভাবে আরো কিছু পরিমাণ শক্তি হারাচ্ছে ইলেকট্রন বেগের জন্য, ইলেকট্রন বেগের ঘনত্বের জন্য আমি ধরে নিলাম 15 জুল হারাচ্ছে। তাহলে আমি যদি কাউন্ট করি 70 + 50, তাহলে হয়ে যাচ্ছে 85। আমরা কাউন্ট করো দেখো, তাহলে আমরা বলে দিতে পারি দেখো একই পর্যায়ে যত আমরা বাম থেকে ডানে যাচ্ছি ধীরে ধীরে কি যাচ্ছে, আমাদের আয়নীকরণ শক্তির পরিমাণগুলো বেড়ে যাচ্ছে। সো আয়নীকরণ শক্তির পরিমাণ বেড়ে যাচ্ছে, কারণটা হলো কি আমাদের পরমাণুর আকার ছোট হচ্ছে বা ইলেকট্রন বেগের ঘনত্ব বেড়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলে দিতে পারি একই পর্যায়ে কি আমরা যত বাম থেকে ডানে যাব আমাদের কি আয়নীকরণ শক্তির পরিমাণটা কি হবে, বাড়তে থাকবে। আমরা একই গ্রুপের উপর থেকে যত নিচে যাব আমাদের আয়নীকরণ শক্তির পরিমাণটা কি হতে থাকবে, কমতে থাকবে। দ্যাটস ইট। ওকে, নেক্সট হচ্ছে আমাদের যেটা আলোচনা যে আসলে ইলেকট্রন আসক্তি। ওকে, ইলেকট্রন আসক্তি, যে ইলেকট্রন আসক্তি ব্যাপারটা সম্পর্কে আমাদের যদি জানতে হয়, সো ফাইনালি সেম ভাবে আমরা যখন দেখেছিলাম যে আয়নীকরণ শক্তির ক্ষেত্রে সে কি করেছিল, একটা ইলেকট্রন দান করে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হয়েছিল, সেম ভাবে এখানে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হবে। আমাদের এবার আলোচনা হচ্ছে ইলেকট্রন আসক্তি। সো ফাইনালি ইলেকট্রন আসক্তি, এই ইলেকট্রন আসক্তি সম্পর্কে যদি আমরা জানতে চাই, ইলেকট্রন আসক্তি এটাও আমাদের আয়নীকরণ শক্তির মতোই, শুধুমাত্র পার্থক্য হলো কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, গ্রহণ করে একটা ঋণাত্মক আয়নে পরিণত হবে। আর আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যেটা ছিল যে একটা ইলেকট্রন দান করে দিয়ে ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে। তাহলে ফাইনালি আমরা যদি ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে কাউন্ট করি, আমি ধরে নিলাম একটা ক্লোরিন পরমাণু। সো একটা ক্লোরিন পরমাণু সে কি করবে, একটা গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন এক মোল কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন গ্রহণ করে সে কি করবে, ঋণাত্মক আয়নে পরিণত হবে। তাহলে আমরা যদি চিন্তা করি যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, সো ফাইনালি একটা ইলেকট্রন গ্রহণ করলো, সেখানে একটা ক্লোরিন মাইনাস অর্থাৎ ঋণাত্মক আয়নে পরিণত হলো। সো ঋণাত্মক আয়নে পরিণত হতে তারও কিন্তু কিছু পরিমাণ শক্তি অর্জন করতে হবে, কিছু পরিমাণ শক্তি নিতে হয়। ওই শক্তি পরিমাণ নিয়ে কিন্তু সেটা কি হতে পারে, এই ক্লোরিন আয়নে পরিণত হচ্ছে।
তাহলে আমরা বলে দিতে পারি যে এটাই তার এই শক্তিটা হচ্ছে তার ইলেকট্রন আসক্তি। এখন এই ইলেকট্রন আসক্তিটা পুরো সেম ভাবে যদি আয়নীকরণ শক্তির মতো কাউন্ট করি, এটা কিন্তু সেম। আমরা ধরে নিলাম যে ক্লোরিন পরমাণু, আমরা যদি একই গ্রুপের ক্ষেত্রে চিন্তা করি যে আমাদের একটা ফ্লোরিন থাকে, ব্রোমিন থাকে, আয়োডিন থাকে, এইভাবে থাকে আমাদের একটা গ্রুপের মধ্যে। তো ফাইনালি আমরা যদি এক্ষেত্রে কাউন্ট করি যে আসলে ক্লোরিন, আমরা জানি যে ক্লোরিন হচ্ছে তৃতীয় পর্যায়ে। সেম ভাবে আমরা যদি ফ্লোরিনের ক্ষেত্রে কাউন্ট করি, আমি ব্রোমিনের ক্ষেত্রে কাউন্ট করলাম, এটা চতুর্থ পর্যায়ে। তাহলে আমরা বলে দিতে পারি এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড। সেম ভাবে আমাদের হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। তার মানে আমরা বলে দিতে পারি যে ক্লোরিনের তৃতীয় কক্ষপথে আমাদের 7টা ইলেকট্রন আছে। সেম ভাবে আমরা ব্রোমিনের ক্ষেত্রেও তার চতুর্থ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? আমাদের 7টা ইলেকট্রন আছে। এখন আমাদের সেম ভাবে এটার ক্ষেত্রে কাউন্ট করি, এখানে 7টা ইলেকট্রন, আগেরটার ক্ষেত্রে কয়টা? আমি সেম ভাবে এটা কাউন্ট করলাম যে এও আমরা 10 পর্যন্ত কাউন্ট করি যে 10 জুলে সে কি করবে, এখান থেকে সে একটা ইলেকট্রন টেনে নিবে। সে একটা ইলেকট্রন টেনে নিয়ে সে কি করবে, গ্রহণ করে ক্লোরিন আয়নে পরিণত হবে। সেম ভাবে ব্রোমিন কি করবে, ওই 10 নাম্বার কক্ষপথের একটা ইলেকট্রন সে কি করবে, টেনে নিজের দিকে নিয়ে, অর্থাৎ নিজের দিকে টেনে নিবে এবং গ্রহণ করে সে কি করবে, একটা ব্রোমিন আয়নে পরিণত হবে। এখন ব্রোমিন আয়নে যখন হবে, সো ফাইনালি আমরা যদি কাউন্ট করি এদের মাঝখানে ডিসটেন্স কত? আমরা যদি থার্ড থেকে তৃতীয় থেকে 10 পর্যন্ত চিন্তা করি, এদের মাঝখানে ডিসটেন্স 7, এদের মাঝখানে ডিসটেন্স কত? 6। তাহলে আমরা বলে দিতে পারি 7 × 10 মানে 70, তারপর 6 × 10 মানে কত? 60। তাহলে ফাইনালি আমরা বলে দিতে পারি, দেখো আমাদের ক্লোরিনের ক্ষেত্রে 70 জুল লাগতেছে আর ব্রোমিনের ক্ষেত্রে কত লাগতেছে? 60 জুল। তাহলে আমরা বলে দিতে পারি কার ক্ষেত্রে ইলেকট্রন আসক্তিটা বেশি। তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তি বেশি, ক্লোরিন হচ্ছে ব্রোমিন অপেক্ষা ইলেকট্রন আসক্তি বেশি। তাহলে আমরা যদি চিন্তা করি, দেখো একই গ্রুপে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, তার মানে কি ক্লোরিনের নিচে ব্রোমিন অবস্থান করে। তাহলে দেখো একই গ্রুপে যত নিচে যাচ্ছে তত কি হচ্ছে, আমাদের যে ইলেকট্রন আসক্তির পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে ক্রমটা কেমন হওয়া উচিত? তাহলে আমাদের ক্রমটা এমন হওয়া উচিত যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপর হচ্ছে আমাদের আয়োডিন। তাহলে আমরা বলে দিতে পারি যে এটাই হচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তির ক্রম। কেন এটা ইলেকট্রন আসক্তির ক্রম? আমরা দেখলাম যে একই গ্রুপের উপর থেকে যত নিচে যাচ্ছে তত আমার ইলেকট্রন আসক্তিটা কমে যাচ্ছে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, সেটা হলো যে আমাদের এই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে একটু সম্পর্কের মধ্যে একটু ভেজাল আছে। যে ভেজালটা হলো যে এটাকে আমরা সাধারণত ব্যতিক্রম হিসেবে কাউন্ট করি। এই সম্পর্কটা এমন হবে যে আমাদের ফাইনালি এই ক্রমটা পুরোপুরি বিশুদ্ধ না, সামান্য একটু ভুল। সেটা হলো যে ক্লোরিনের সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি, তারপর হচ্ছে আমাদের ফ্লোরিন, তারপর হচ্ছে আমাদের ব্রোমিন, তারপর হচ্ছে আমাদের আয়োডিন। কিন্তু কেন আমরা এখানে বলতে পারি যে আসলে আমাদের এটা হওয়া উচিত ছিল, কিন্তু এটা কেন? এর কারণটা হলো এটা যে আমরা তো লক্ষ্য করি যে ফ্লোরিনের ক্ষেত্রে দ্বিতীয় কক্ষপথে, দ্বিতীয় কক্ষপথ, সে দ্বিতীয় কক্ষপথে অবস্থান করে। সো ফাইনালি আমি ধরে নিলাম দ্বিতীয় কক্ষপথ ফার্স্ট, সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে আমার কি সেকেন্ড। সো আমরা এই ফ্লোরিনের ক্ষেত্রে যেটা দেখেছিলাম যে সেখানে 70 জুল লাগছিল। আমরা যে এটার ক্ষেত্রে 10 পর্যন্ত চিন্তা করছি, 10 জুল থেকে চেক করবে একটা ইলেকট্রন টেনে নিবে। তাহলে কিন্তু এর মাঝখানে ডিসটেন্স হচ্ছে কত? 8। তাহলে 8 × 10 তাহলে হয়ে যাচ্ছে কত? আমার অবশ্যই 80 জুল। আর এখানে হচ্ছে আমার কত? 70 জুল। কিন্তু তাহলে আমরা বলে দিতে পারি অবশ্যই এখানে ক্লোরিনের ইলেকট্রন ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। কিন্তু না, কারণটা হলো ফ্লোরিন আর এই ইলেকট্রন তার লাস্ট কক্ষপথের ইলেকট্রন, তার দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনটা অনেক কাছাকাছি অবস্থান করে। যেহেতু অনেক কাছাকাছি অবস্থান করে তখন কি হয়ে যায়, তার ইলেকট্রন বেগের ঘনত্বটা বেড়ে যায়। সেই ইলেকট্রন বেগের ঘনত্ব অর্থাৎ তখন তারা পরস্পরকে বিকর্ষণ করে। যখন পরস্পরকে বিকর্ষণ করে তখন ধীরে ধীরে আকারটা বড় হতে থাকে, আকারটা কি হতে থাকে? বড় হতে থাকে। যখন আকারটা বড় হয়ে যাচ্ছে তখন কিন্তু নরমালি দেখা যায় যে কিছু পরিমাণ শক্তি হারায়। তার মানে যখন আকারটা ধীরে ধীরে বড় হচ্ছে তার মানে সে ক্লোরিনকে ক্রস করে যাচ্ছে, ক্লোরিনের আকারটা তার বড় হয়ে যাচ্ছে। যখন ক্লোরিনের তার আকারটা বড় হয়ে যাচ্ছে তখন সে কিছু পরিমাণ শক্তি হারাচ্ছে। তখন আমরা ধরে নিলাম যে সে কিছু পরিমাণ শক্তি মানে 15 জুল শক্তি হারায়। 15 জুল শক্তি যদি সে হারায় তাহলে ফাইনালি কত হয়ে যাচ্ছে? 65 জুল। তাহলে আমরা বলে দিতে পারি কারণ যেহেতু 65 জুল, তার মানে কি দেখো, তাহলে অবশ্যই ক্লোরিনের ইলেকট্রন শক্তি সবচেয়ে বেশি, তারপর ফ্লোরিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের যে ইলেকট্রন বিন্যাসের
ইলেকট্রন আসক্তি এইটুকু হচ্ছে আমার ব্যতিক্রম পার্ট। তাহলে আমরা বলে দিতে পারি যে একই গ্রুপের উপর থেকে যত নিচে যাব আমাদের কি হবে, ইলেকট্রন আসক্তির পরিমাণটা কি হতে থাকবে, কমতে থাকবে। ওকে, নেক্সট যেটা যে পর্যায় সম্পর্ক, আমরা পর্যায় সম্পর্কটা আয়নীকরণ শক্তির মতোই সেম, যে আমরা বলে দিতে পারি যে একই পর্যায়ে আমরা যত বাম থেকে ডানে যাব তত কি হবে, তার আকারটা ছোট হবে। আর আকার ছোট হওয়া মানে কি, তার ইলেকট্রন আসক্তির পরিমাণটা বেড়ে যাচ্ছে। কেন বেড়ে যাচ্ছে আমরা জানি, যে ইলেকট্রন এর ঘনত্ব বেড়ে যাচ্ছে। আর ইলেকট্রন এর ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, তার আকার ছোট হয়ে যাচ্ছে। আর আকার ছোট হওয়ার ফলে কি, ইলেকট্রন আসক্তি বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের ফাইনাল এটি বুঝতে পারলাম যে আকারের উপর ডিপেন্ড করে, যে আকার যত ছোট হবে তার পরিমাণগুলো সবসময় বেশি। আকার ছোট হলে তার আয়নীকরণ শক্তি বেশি, তার ইলেকট্রন আসক্তিও বেশি। ওকে, নেক্সট যেটা আমাদের সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আমাদের এই পার্টটা হচ্ছে একটা লাস্ট টপিকস, তড়িৎ ঋণাত্মকতা। ওকে, তড়িৎ ঋণাত্মকতা। সো ফাইনালি তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়, যে আসলে তড়িৎ ঋণাত্মকতা বলতে আমরা যেটা বুঝি যে দুইটা মৌল, আমি ধরে নিলাম যেমন একটা হাইড্রোজেন আর একটা হলো ক্লোরিন, এই দুটো পরমাণু তারা দুইজনের বন্ধন গ্রহণ করতে চায়। এখন দুইজনের বন্ধন গ্রহণ করতে হলে কি করতে হবে, দুইজনকে পরস্পর শেয়ার করতে হবে, হয় কাউকে দান করতে হবে, কাউকে গ্রহণ করতে হবে। তার মানে কি, এখন আমরা যদি চিন্তা করি আসলে ক্লোরিন হচ্ছে একটু বড়, অনেক বড়, আর হাইড্রোজেন একটু ছোট, তাহলে কি করবে, অবশ্যই এর ক্ষমতা বেশি, এ কি করবে, অবশ্যই এর নিচের দিকে টেনে নেবে। সো ফাইনালি যে টেনে নেওয়া, এই টেনে নেওয়ার ফলে ফাইনালি আমাদের কি হয়, কিছু পরিমাণ শক্তি যায় বা কিছু পরিমাণ শক্তি আসে, এটার উপর ডিপেন্ড করে আমরা ফাইনালি কিছু পরিমাণ যে শক্তি যায় আমরা এটাকে বলি তড়িৎ ঋণাত্মকতা। সো ফাইনালি তড়িৎ ঋণাত্মকতা আমরা যেভাবে বের করব, যে তড়িৎ ঋণাত্মকতা বের করার জন্য আমাদের কাজ যেটা, যে আমরা যদি চিন্তা করি যে আমাদের হাইড্রোজেন, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটার ক্ষেত্রে সেম, যে একই গ্রুপের ক্ষেত্রে অর্থাৎ ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি আমরা যেভাবে আলোচনা করেছিলাম, তড়িৎ ঋণাত্মকতাও সেম। আমরা যদি চিন্তা করি যে একই গ্রুপের উপর থেকে যত নিচে যাব, এর ক্ষেত্রে কি হচ্ছে, একই গ্রুপের উপর থেকে যত নিচে যাচ্ছে আকারটা বাড়তেছে। আকার বাড়ার মানে কি, তার আমার কি হয়ে যাচ্ছে, তার শক্তির পরিমাণটা কমে যাচ্ছে। সে শক্তির পরিমাণ কমে যাওয়ার মানে তার তড়িৎ ঋণাত্মকতার মানটা কমে যাচ্ছে। তারপরে আমরা বলতে পারি, আমরা যদি বলি যে সোডিয়াম সবচেয়ে বড়, তারপর পটাশিয়াম, লিথিয়াম, এই যে তার মানে বলতে পারি গ্রুপের ক্ষেত্রে উপর থেকে যত নিচে যাচ্ছে আমাদের কি হয়ে যাচ্ছে, আয়নীকরণ তড়িৎ ঋণাত্মকতার মানটা কমে যাচ্ছে। কেন কমে, তার আকারটা বাড়ে। আবার একই পর্যায়ে যত আমরা কি হচ্ছে, বাম থেকে ডানে যাচ্ছি, আমরা যত ডানে যাচ্ছি সেটা আমরা কি হয়ে যাচ্ছে, বাড়তেছে। কেন বাড়তেছে, কারণ আমরা জানি যে তার ধীরে ধীরে আকারটা বাড়ছে, যার কারণে বাড়তেছে। এখন এই আকার বাড়ার কারণে কিন্তু তার পরিমাণটা, তড়িৎ ঋণাত্মকতার মানটা বাড়তেছে। কিন্তু এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে। ব্যতিক্রমটা কেমন, যে সামান্য ব্যতিক্রম হলো এমন, আমরা যদি লক্ষ্য করি ব্যতিক্রমটা হলো এটাই, যে আমরা দেখতে পাবো যে নাইট্রোজেন আর অক্সিজেন, যদি বলা হয় এই দুইটার মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তখন কিন্তু আমরা যদি লক্ষ্য করি যে একই পর্যায়ে নাইট্রোজেনের পর কিন্তু অক্সিজেন অবস্থান করে, তার বলতে পারে একই পর্যায়ে যত বাম থেকে ডানে যায় তত কি আকারটা বাড়ে। তাহলে তার ক্ষেত্রে রেঞ্জটা এমন হওয়া উচিত যে নাইট্রোজেন গ্রেটার দেন অক্সিজেন, অর্থাৎ নাইট্রোজেন চেয়ে অক্সিজেন বড়। কিন্তু নাইট্রোজেনের চেয়ে অক্সিজেন আসলে বড় না। কেন বড় না, তার কারণটা হলো আমরা যদি এক্ষেত্রে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p3, আবার সেম টাইম যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি 1s2 2s2 2p4। সো আমরা এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে p অরবিটাল, আমরা জানি যে আমি বলেছিলাম যে p অরবিটালের ক্ষেত্রে আমরা তিনটি উপশক্তি স্তর থাকে, অর্থাৎ এভাবে একটা px, একটা py, একটা pz। আমি ধরে নিলাম যে এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে, আর একটা আমি নিলাম অক্সিজেনের ক্ষেত্রে, সেম ভাবে তিনটা px, py আর pz। তাহলে আমরা যদি এক্ষেত্রে px, py, pz টা কাউন্ট করি, তাহলে দেখো আমরা যদি নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা করি p অরবিটাল, কয়টা ইলেকট্রন, তিনটা। তার মানে কি প্রত্যেকটা কক্ষপথে বা প্রত্যেকটা ব্লকে একটা করে ইলেকট্রন আছে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। সেম ভাবে এটার ক্ষেত্রে কাউন্ট করি, এইখানে আছে। তাহলে এখানে দেখলাম এখানে তিনটা, এখানে চারটা। তাহলে আমরা এখানে যদি লক্ষ্য করি যে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ব্লকগুলো আংশিক পূর্ণ, অর্থাৎ অর্ধপূর্ণ, সরি আংশিক না অর্ধপূর্ণ, আর অক্সিজেনের ক্ষেত্রে হচ্ছে আংশিক পূর্ণ। আর আমরা জানি যে অর্ধপূর্ণ বা পূর্ণ যারা থাকে তাদের স্থিতিশীলতা হচ্ছে সবচেয়ে বেশি।
যেহেতু এখানে নাইট্রোজেন অক্সিজেন অপেক্ষা স্থিতিশীল, এই জন্য কিন্তু নাইট্রোজেন অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মানটা তখন বেশি। তখন কিন্তু আর এটা আমাদের রাইট না, তখন সেটা রাইট হলো যে আমাদের নাইট্রোজেন হচ্ছে অক্সিজেনের চেয়ে কম। আবার সেম ভাবে আমরা ফসফরাস সালফারের ক্ষেত্রে সেম, আমরা যদি ফসফরাস সালফারের ক্ষেত্রে দেখি ওটার ক্ষেত্রে সেম, কারণ ওটার ক্ষেত্রে আমরা দেখতে পাবো তখন কিন্তু ফসফরাস অবশ্যই সালফারের চেয়ে বড়। ওকে, তাহলে আমরা বলে দিতে পারি অবশ্যই তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে আমাদের স্থিতিশীলতা দেখতে হবে, আর ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে আমাদের শুধু একটাই ব্যতিক্রম ফ্লোরিন আর ক্লোরিনের ক্ষেত্রে, আর আয়নীকরণ শক্তির ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই। বাট সবার ক্ষেত্রে প্রযোজ্য একটাই, রূপের উপর থেকে যত নিচে যাব তত কি আমার আকারটা বাড়বে, আর আকার বাড়লে কি হবে আমার ফাইনালি আমাদের তড়িৎ ঋণাত্মকতার মান, ইলেকট্রন আসক্তির মান, আয়নীকরণ শক্তির মানগুলো কি হচ্ছে কমে যাচ্ছে। আমরা বলতে পারি যে আকার কমে গেলেই আমাদের ফাইনালি কি হয়ে যাচ্ছে সবকিছুর মানগুলো বেড়ে যাচ্ছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা থার্ড পর্যায়ে যদি লক্ষ্য করি যে তড়িৎ ঋণাত্মকতার মানটা তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কি রকম হতে পারে, দ্বিতীয় পর্যায়ের ক্ষেত্রে কি রকম হতে পারে। সো ফাইনালি আমরা ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করব যে একই পর্যায়ে যত আমরা কি হবে বাম থেকে ডানে যাব তত কি মানটা আমাদের কি হয়ে যাবে ধীরে ধীরে বাড়বে। কিন্তু আমাদের শুধুমাত্র লক্ষ্য রাখতে হবে যে নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে মানটা কমে যাচ্ছে, ওই জায়গাটা ব্যতিক্রম। বা সালফার ফসফরাসের ক্ষেত্রে মানটা কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে। আমি যদি ক্রমটা দেখি তখন ক্রমটা কেমন হচ্ছে দেখো, নরমালি সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সরি আমাদের তড়িৎ ক্রমটা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে আমাদের অ্যালুমিনিয়াম, সিলিকন, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু দেখো হঠাৎ করে আমার এই জায়গায় এসে কি হয়ে যাচ্ছে মানটা বেড়ে যাচ্ছে, তখন আমাদের এখানে ফসফরাস সালফার, তখন কিন্তু আমরা যেটা লক্ষ্য করবো যে সালফার অপেক্ষা কি ফসফরাসের তড়িৎ ঋণাত্মকতার মানটা বেশি। ওকে, আবার সালফার হচ্ছে কি আমাদের ফাইনালি ফসফরাস হচ্ছে কম, সেম ভাবে তখন আমাদের এইভাবে যেতে হচ্ছে যে ফসফরাস হচ্ছে মানটা কি বেশি, সালফারটা কম, দেন আমরা ফাইনালি তারপর ক্লোরিন। এই যে ফাইনাল দেখো আমাদের শুধু পার্থক্য কোথায় যে আমাদের এই জায়গায় এসে কম, যে আমাদের এই জায়গায় এসে মানটা কি হয়ে যাচ্ছে কমে যাচ্ছে। ক্লিয়ার? সো তাহলে আমরা এখানে বলে দিতে পারি ইজিলি যে ফাইনালি যে ফসফরাস সালফার এই জায়গাটা ব্যতিক্রম। সো সবার ক্ষেত্রে শুধু প্রযোজ্য দেখো যে আমরা বলতে পারি ধীরে ধীরে বাড়তেছে, কিন্তু এই জায়গাটা এসে আমাদের হয়ে যাচ্ছে একটু ব্যতিক্রম হয়ে যাচ্ছে। তাহলে এই তড়িৎ ঋণাত্মকতার মান, ইলেকট্রন আসক্তির মান, আয়নীকরণ শক্তির মান আমরা ইজিলি এভাবে আলোচনা করতে পারি। তাহলে ফাইনালি আমাদের এখানে যেটা হিন্টস হিসেবে আমরা কাজ করব, হিন্টসটা হলো এমন যে আকার যদি বড় হয় সবকিছুর মান কম, সবকিছুর মানটা কি হয়ে যাবে আমাদের কমে যাবে। আবার আকারটা যদি ছোট হয় আমাদের সবকিছুর মানগুলো কি হতে থাকবে বেড়ে যাবে। সবকিছু বলতে আমরা এখানে বোঝাচ্ছি তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন শক্তি, আয়নীকরণ শক্তি, এগুলো। দেখো একটার মান ছোট আরেকটার মান বড়, একটার মান বড় একটার মান ছোট, এটাই কিন্তু কম্পেয়ার। তাহলে আমরা মোটামুটি এটাই ছিল আমাদের পর্যায় সারণীর ফুল আলোচনা। আমরা যদি একটা কোশ্চেনের মতো জাস্ট একটা কোশ্চেন দেখি, ধর আমরা এখানে পর্যায় গ্রুপ কোনো কিছুর সাথে সম্পর্ক রাখলো না, কিছু মৌল দেওয়া হল, আমি ধরে নিলাম আমরা একটা মৌল দেওয়া ফসফরাস দিলাম, সেম ভাবে আমি একটা দিলাম অক্সিজেন দিলাম, একটা ব্রোমিন দিলাম, ওকে, আর সেম ভাবে আমি আরেকটা কি দিলাম হাইড্রোজেন। এখন আমার এই চারটা মৌলের মধ্যে যদি বলা হয় যে আসলে কোন মৌলের আকার সবচেয়ে বড় বা আকার ছোট, আমরা যদি আমরা যে পাঁচটা আলোচনা করলাম যে আসলে আকারের ক্রমটা কি রূপ হবে, আমরা এখানে আকারের ক্রম যদি আকারের ক্রমটা দেখি আমরা অবশ্যই এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের 1, তার মানে কি তার আকারটা অবশ্যই সবচেয়ে ছোট, কারণ সব ইলেকট্রন বিন্যাস 1, তার মানে বলতে পারি হাইড্রোজেন আকার সবচেয়ে ছোট, এজন্য তার পরিমাণ সবচেয়ে ছোট। আমরা যদি আকারের ক্রম অর্থাৎ আকারের বড় ক্রমটা যদি দেখাই তাহলে এখানে বড় বৃদ্ধি পাচ্ছে হাইড্রোজেন, তারপর আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন, তারপর ফসফরাস, তারপর প্রোটিন, ধীরে ধীরে কি হচ্ছে আমার আকারটা বৃদ্ধি পাচ্ছে। ওকে, এটা হচ্ছে আকারের বৃদ্ধি। এখন সেম ভাবে আমরা যদি আরো দেখাই
তাহলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধিরও সেম আকারের ছটা ক্রমটা দেখা যায় কি ধীরে উল্টাটা। আবার আমরা যদি এখানে আয়নীকরণ শক্তিটা দেখা যায় আসলে কার আয়নীকরণ শক্তি বেশি, তাহলে আবার আমাদের সেম ভাবে আগের মতো চিন্তা করি। তাহলে আমরা এখানে আয়নীকরণ শক্তি মানে যার আকার সবচেয়ে ছোট, তার মানে দেখো হাইড্রোজেন আকার সবচেয়ে ছোট, তার আয়নীকরণ সবচেয়ে বেশি, তারপর অক্সিজেন আকার, তারপর ফসফরাস, তারপর ব্রোমিন। দেখো এই চারটা মৌল কিন্তু কেউ একই গ্রুপ বা একই পর্যায়ে না, সবাই আলাদা আলাদা। তাহলে এখানে বলতে পারি যে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাচ্ছে। আবার সেম ভাবে আমি যদি বলি তাহলে আমাদের সেম ভাবে কি হচ্ছে ইলেকট্রন আসক্তি, এটাও সেম হাইড্রোজেন, তারপর অক্সিজেন, ফসফরাস, ব্রোমিন, এটাও বৃদ্ধি পাচ্ছে আমাদের ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি সেম ভাবে তড়িৎক্রিয়াটা কত বৃদ্ধি, দেখো একটাই। আমরা বলে দিতে পারি যে আকার ছোট হলেই তার সবকিছু বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের পর্যায় সারণী এই টপিকসের বা এই আলোচনাগুলো মোটামুটি এখানেই শেষ। আর এর বাইরে তোমরা আরো কিছু দেখতে পারো, সেটা হচ্ছে মুদ্রা ধাতু। এগুলো একটু বই থেকে পড়ে নিবা যে মুদ্রা ধাতু মানে কারা, যাদেরকে প্রাকৃতিক মুদ্রা আকারে ব্যবহার করা হয়। আমাদের গ্রুপ ইলেভেনের প্রথম 3টা মৌলের হচ্ছে মুদ্রা ধাতু হিসেবে কাউন্ট করা হয়। আর মোটামুটি এই টপিকসের এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করলেই দেখা যায় টপিকসটা কমপ্লিট। আর এর বাইরে কোনো কিছু নাই। আর এর বাইরে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা যোগাযোগ করবা। আর আশা করি যে আমাদের এই টপিকস আমরা যা পড়ছি এগুলো যদি কেউ ভালোভাবে পড়ে ইনশাআল্লাহ সে অবশ্যই ভালো কিছু করতে পারবে। আর আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আল্লাহ।